আসসালামু আলাইকুম লিসেনার্স, কেলপিয়া অডিও বুক চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি ফেরদৌস কান্তা পড়ছি সমরেশ মজুমদারের সাতকাহন। পছন্দের কিছু বই পড়ব বলেই চ্যানেলটা করা। আপনাদের সাপোর্ট চাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা বই পড়তে শুনতে পছন্দ করেন তাদের সাথে আমার চ্যানেলটা শেয়ার করবেন। নোটিফিকেশান বাটনটি টার্ন অন করে দেবেন পরবর্তী পর্বের আপডেট পেতে। তো চলুন, আজ পড়ছি পর্ব 35। লাইক, কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগছে। অন্য কোনো বই যদি চান এরপরে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব। সাতকাহন, সমরেশ মজুমদার, পর্ব 35। অমরনাথ শুয়ে আছেন খাটে, যে খাটটা তার কখনোই নিজস্ব ছিল না। বিয়ের পর অঞ্জলি ওই খাট নিয়ে এসেছিল। দীপা কিংবা তার অন্য ছেলেদের অনেক বাল্যস্মৃতি রয়েছে ওই খাটকে ঘিরে। খাটের ওপাশে বসে অঞ্জলি মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যাচ্ছে। জ্ঞান ফেরা মাত্র সে তীব্র চিৎকার করে ঝাঁপিয়ে পড়ছে অমরনাথের বুকে। চা বাগানের অন্যান্য বাবুদের স্ত্রীরা তাকে সামলাতে চেষ্টা করছে প্রাণপণে। একজন ছুটে এসে জড়িয়ে ধরলেন মনোরমাকে। নিজেকে তিনি কোনো মতে বহন করে এনেছিলেন এই ঘরে। ছেলের মুখের দিকে তাকিয়ে তিনিও অজ্ঞান হয়ে গেলেন। তাকে সেবা করতে ব্যস্ত হয়ে পড়ল কয়েকজন। দূরের দরজায় দীপা দাঁড়িয়ে রইল পাথরের মতো। তার সঙ্গে হাজার হাজার টাকা এবং একটি ব্যাংক ড্রাফট। অমরনাথকে খুব শান্ত দেখাচ্ছিল, যেন প্রশান্ত মনে ঘুমাচ্ছেন। তার পরনে এখনো লুঙ্গি আর গেঞ্জি, সে দুটিও ধোপদুরস্ত। ডাক্তারবাবু এগিয়ে এলেন দীপার কাছে। হবে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি হবে ভাবতে পারিনি। প্রচণ্ড লড়াই করেছিলেন। চেষ্টা করলাম। দীপার শরীর এখন চৈত্রের আকাশ। একটা গরম হলকা যেন পাক খাচ্ছে শরীরময়। কথা বলতে গিয়ে আবিষ্কার করল জিভ নড়ছে না। আর সেই সময় অঞ্জলির জ্ঞান ফিরে এলো। স্বামীর বুকের দিকে ঝাঁপিয়ে পড়তে উদ্যত হতেই তার নজর পড়ল দীপার দিকে। সঙ্গে সঙ্গে গলার স্বর পাল্টে গেল তার। হিমশীতল গলায় যদি উপহাস মেশে তাহলে এমনভাবে শব্দ উচ্চারণ করা যায়। অঞ্জলি বলল, এসো, অত দূরে কেন? এসে দেখো, যাকে এতকাল বাবা বলতে, যিনি তোমার সর্বনাশ করেছিলেন বলেছিলে, তিনি কি সুন্দর ঘুমিয়ে আছেন। কাছে এসো। নাড়া খেল দীপা। ঘরে যারা ভিড় করেছিল গম্ভীর মুখে, তারা এবার পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। অঞ্জলি টলতে টলতে খাট থেকে নামল। ওকে আটকাবার চেষ্টা কেউ করল না। তার আঁচল মাটিতে লুটোচ্ছিল। কয়েক পা এগিয়ে এসে চিৎকারে অঞ্জলি বলে উঠল, জন্মামাত্র মাকে খেয়েছিলে, বিয়ে মাত্র স্বামীকে গিলেছিলে, তবু তোর নোলা ভরল না রে। ওকে শেষ না করলে তোর কিছুতেই কি পেট ভরছিল না? হঠাৎ তার স্বরে চিৎকার করে উঠলেন মনোরমা, বৌমা, না, এমন কথা বলো না, বলো না, পাপ হবে, পাপ হবে। পাপ হবে? ফুঁসে উঠল অঞ্জলি। কিসের পাপ? আর পাপ হলে কে ভয় পাচ্ছে? আমার আর কি রইল? কি হবে পাপে? এতদিন মানুষটা ভালো ছিল, খেত, ঘুমতো, তবু তো ছিল। যেই ইনি এলেন কলকাতা থেকে। দাঁতে দাঁত লেগে গেল অঞ্জলির। তার শরীর টলতে লাগলো। দুজন মহিলা দুপাশ থেকে ধরে মেঝেতে শুয়ে দিলেন তাকে। সবাই খুব অপ্রস্তুত। পাথরের মতো দাঁড়িয়েছিল দীপা। এখন তার চৈতন্য পরিষ্কার। কথাগুলো গরম লোহার মতো তাকে এফোর ওফোর করে দিয়ে গেল আচমকা। সে নড়তে পারছিল না। ডাক্তারবাবু পাশে দাঁড়িয়েছিল। এবার তিনি দীপার কাঁধে হাত রাখলেন। আপসেট হয়েও না। এই সময় অনেক মানুষ নার্ভ হারিয়ে ফেলে, সেন্স কাজ করে না। উনি কি বলছেন তা উনি নিজেই জানেন না। দীপা দেখল মনোরমাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো অমরনাথের কাছে।
ছেলের মাথার পাশে ধপ করে বসে পড়লেন তিনি। ওর খুব ইচ্ছে করছিল অমরনাথের কাছে যায়, কিন্তু সেই সঙ্গে ভয় হচ্ছিল জ্ঞান ফিরে আসা মাত্র অঞ্জলি যদি আবার চিৎকার শুরু করে, ওই খারাপ কথাগুলো যদি আবার শুনতে হয়। ডাক্তারবাবু ওর পিঠে হাত দিয়ে তখনও দাঁড়িয়েছিলেন। দীপার সমস্ত শরীর কেঁপে উঠল। সে হঠাৎ জড়িয়ে ধরল ডাক্তারবাবুকে এবং সেই সঙ্গে কান্না ছিটকে উঠল। এতক্ষণের চাপা যন্ত্রণা, শোক এবং আহত হবার অনুভূতি মিলেমিশে একাকার। এই কান্না অমরনাথের জন্য যতটা, নিজের জন্য তার চেয়ে কিছু কম নয়। ডাক্তারবাবু মাথায় হাত বোলাচ্ছিলেন। বি স্টেডি, তুমি আর 5টা মেয়ের মতো নও। তোমার নার্ভ খুব শক্ত, আমি জানি। বি স্টেডি। কান্নার বেগ সামান্য কমলে দীপার অনুভবে একটা পুরুষালী গন্ধ ছড়ালো। এই গন্ধ অমরনাথ জড়িয়ে ধরলে সে অনুভব করত। পলকেই নিজেকে ছাড়িয়ে নিয়ে সে ছুটে গেল অমরনাথের কাছে। মৃত মানুষের হাত টেনে নিয়ে নিজের মুখে রাখল সে এখানে। আর তখনই খাটের এক কোণা থেকে দাঁড়ানো বড় ভাই বলে উঠল, এই দিদি, তুই বাবাকে ছুবি না। কেউ একজন প্রতিবাদ করল, এই তুই কি যাতা বলছিস? ঠিক বলছি, দিদির জন্য বাবা মারা গিয়েছে। দীপার কানে কথাগুলো ঢুকছিল। দাঁতের দাঁত চেপে বসেছিল সে, যেন অমরনাথের স্পর্শের আড়ালে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এই হাত তাকে কতবার ছুঁয়ে গিয়েছে। এখনো উত্তাপ চলে যায়নি চামড়ার। মানুষ মরে গেলে সম্পর্কও মরে যায়। ডাক্তারবাবুর গলা কানে এলো, শ্যামল, আর দেরি করে কোনো লাভ নেই। শ্যামলদা বলল, নিয়ে গেলেই হয়, সাহেব আসবেন শুনেছিলাম। এসে পড়লেন বলে, তৈরি হও তোমরা। মনোরমা কোনো কথা বলছেন না। ওরা অমরনাথকে পোশাক পরানোর জন্য হাত লাগাতেই তিনি দীপাকে নিয়ে নেমে এলেন উঠোনে। একটানা কেঁদে যাচ্ছিল দীপা। তাকে জড়িয়ে ধরে বসে রইলেন রান্নাঘরের সিঁড়িতে। তার দৃষ্টি শূন্য। দীপাকে আঁকড়ে ধরে বসে থাকা ছাড়া এই মুহূর্তে তার যেন কিছুই করার ছিল না। এক সময় ললিতাদি এগিয়ে এলো কাছে, নিচু গলায় বলল, দীপা, তোমাকে ওরা ডাকছেন, একবার এসো। দীপা মাথা ঝাঁকালো, আমি যাব না, আমি কোথাও যাব না। মনোরমার কোল থেকে মুখ তুলতে তার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। ললিতা বললেন, ওকে নিয়ে যাওয়া হচ্ছে, সাহেব এসেছেন, এই সময় তোমার গিয়ে দাঁড়ানো উচিত। লক্ষ্মীটি, উঠে এসো। অমরনাথকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। দীপা শক্ত হয়ে গেল। আর তখনই মনোরমার শুকনো স্বরে বললেন, যা। দীপা ধীরে ধীরে উঠল। ললিতা তার হাত ধরল। অঞ্জলিকে ধরে রাখা মুশকিল হচ্ছিল। তার পৃথিবীতে আর কেউ নিজের বলে রইল না, এইরকম একটা বোধে আক্রান্ত হয়ে সে বেসামাল হয়ে গিয়েছিল। দীপাকে ছেড়ে দিয়ে ললিতাদি তার কাছে গিয়ে বলল, কাকিমা, নিজেকে একটু সামলান, ছেলেরা সামনে আছে, ওদের কথা ভাবুন। একসময় অমরনাথকে নিয়ে ওরা রওনা হলো। শিউলি গাছের পাশ দিয়ে মাঠ ডিঙিয়ে আসাম রোডের দিকে মিছিলটা চলে গেল হরিধ্বনি দিতে দিতে। মেয়েদের শ্মশানে যাওয়ার চল এখনও এ বাগানে হয়নি। শুধু ছেলে না থাকলে এবং মেয়ে যদি অবিবাহিত হয় তাহলে তাকে মুখাগ্নির জন্য নিয়ে যাওয়া হয়। তবে সেসব ক্ষেত্রে মৃতের দাদা, ভাই বা ওই রকম আত্মীয় যদি না থাকে তবেই। সবাই মিলে অঞ্জলিকে ধরাধরি করে ভেতরে নিয়ে গেলেন। দীপা একা মাঠে দাঁড়িয়ে আশার রোডে সব মিছিল দেখছিল। কিছু বয়স্ক মানুষ যারা শ্মশানে যাননি তারা এখন ফিরে যাচ্ছিলেন যে যার বাড়িতে। এই চা বাগানের ম্যানেজার তার গাড়িতে চেপে রওনা হচ্ছিলেন শ্মশানের দিকে। ওঠার মুখে জিজ্ঞাসা করলেন, মেয়েরা যদি যেতে চায় তিনি লিফট দিতে পারেন। কিন্তু কেউ কিছু জবাব দিল না। যে মানুষটার সঙ্গে তার সবচেয়ে অপ্রীতির সম্পর্ক তৈরি হতো বারংবার, অথচ যে মানুষটির ভালোবাসা সে অনুভব করত প্রতিটি মুহূর্তে, এই পৃথিবীতে যে ছিল তার প্রকৃত শুভাকাঙ্ক্ষী,
তার এগিয়ে যাওয়ার পথে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নিজের কথা চিন্তা না করে। আজ তিনি আর কোথাও রইলেন না। দীপা ধীরে ধীরে হাঁটতে লাগলো, শ্মশান যাত্রীদের থেকে অনেক দূরে, একা একা। তার পায়ে জুতো নেই, চোখে জলের দাগ, আঙুর ভাসা নদী, বাজার, চৌমাথা পেরিয়ে সে যখন পুলের উপর এসে দাঁড়ালো, তখন শ্মশান যাত্রীরা নেমে গিয়েছে নিচে। চুপচাপ একা দাঁড়িয়ে অনেক দূর থেকে মানুষটিকে ছাই হতে দেখল সে। মানুষটি মরে যাওয়ার পর আগুনের স্পর্শেই শুধু ছাই হয়ে যায়। জীবন্ত মানুষও তো কারো কারো কাছে ছাই হতে পারে। জন্মাবার পর তাকে যে দুটো মানুষ স্নেহ ভালোবাসায় আপ্লুত হয়ে নিয়ে এসে নিজের সন্তানের মতো মানুষ করতে চেয়েছিল, বাবা ও মা বলতে শিখিয়েছিল, তার একজন যদি চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যায়, অন্যজন জ্বালা ঈর্ষার সঙ্গে নিজের অস্তিত্ব লোপ পাবার আশঙ্কায় মরিয়া হয়ে এতদিনের সম্পর্কই শুধু পুড়িয়ে ছাই করে দেয়নি, নিজেকে অনেক নিচে নামাতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। দীপা আবার বাড়ির পথ ধরল। চৌমাথার সবাই এখন তাকে লক্ষ্য করছে। এই চেনা নদী সব যেন অচেনা, অপরিচিত। চৌমাথা, পোস্ট অফিস, স্কুলের মাঠ, বাজার, আঙুর ভাষা সব অচেনা, অপরিচিত। অথবা তাদের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো এই মুহূর্তে অবশ হয়ে গিয়েছে। আসাম রোড দিয়ে কোয়ার্টার্সের সামনে পৌঁছে স্থির হলো সে। এখন সে ওই বাড়িতে থাকবে কি করে? যে 4 জন মানুষ ওই বাড়িতে বাস করবে, তাদের 3 জন তাকে আর পছন্দ করছে না। অঞ্জলি যে ভাষা প্রকাশ্যে ব্যবহার করেছে, বড় ভাই যে কথাগুলো উচ্চারণ করতে সাহস পেয়েছে, তারপর আর ওখানে থাকার কোনো মানে হয় না। যদি এটা মেনে নিতে হয়, তাহলে অনেক দিন আগে সে প্রতুলবাবুর বাড়িতে সব মেনে নিয়ে বিধবা হয়ে থাকতে পারত। কিন্তু কোথায় যাবে সে? এ পৃথিবীতে তার যাওয়ার জায়গা নেই। হোস্টেল খুলতে দেরি আছে, আর 2 দিন বাদেই পুজো। এবার মা দুর্গা অদ্ভুতভাবে আসছেন তাদের পৃথিবীতে। বারান্দায় উঠে এলো দীপা। ললিতাদি বললেন তার সামনে এসে দাঁড়িয়ে, যে ললিতাদি এক সময় শ্যামলদাকে পাওয়ার জন্য আত্মহত্যা করতে চেয়েছিলেন, যে কারণে শ্যামলদার বাবা আত্মহত্যা করেছিলেন, যাকে এই চা বাগানের সবাই খারাপ মেয়ে বলে একসময় এড়িয়েও চলত, সেই ললিতাদি আজ তাদের বাড়ির সমস্যা সামলাচ্ছে। সময় সব কিছু পাল্টে দেয়। ললিতাদি জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলে দীপা? শ্মশানের রাস্তায়। দাহ হয়ে গিয়েছে? হ্যাঁ, এখনই শ্মশান যাত্রীরা ফিরবে, ওদের জন্য সব ব্যবস্থা করা রেখেছি। বধুয়াকে পাঠিয়েছি মিষ্টি আনতে বাজারে, এলে মিষ্টি জল দিতে হবে। বুধুয়া এসেছে? খবর পেয়ে চলে এসেছে। কিন্তু মিষ্টি খাওয়াতে হবে কেন? নিয়ম, ললিতাদি বলল। মানুষগুলো তো অনেক পরিশ্রম করলো। আর হ্যাঁ, তুমি একবার ভেতরে যাও, তোমার মা বারংবার তোমার খোঁজ করছেন। দীপা শক্ত হয়ে গেল, ঠোঁট কামড়ালো। ললিতাদি বলল, যাও। অজ্ঞতা দীপা পা বাড়ালো। আর এক প্রস্থ আক্রমণ আর এক গাদা নোংরা কথায় তাকে স্নান করতে হবে এখন। তখন অমরনাথের মৃতদেহর সামনে দাঁড়িয়ে সে কথা বলেনি, কিন্তু এবার জানতে চাইবে কেন তাকে এসব বলা হচ্ছে, কি দোষ তার। বড় ঘরটার মেঝেতে চিত হয়ে শুয়ে আছে অঞ্জলি। তার একপাশে কয়েকজন মহিলা। একজন তাকে ডাকলো, এসো। ওই তো দীপা এসে গিয়েছে। অঞ্জলি উঠে বসতে চাইলে একজন মহিলা বাধা দিলেন। না না, আপনি উঠবেন না, অত মাথা ঘুরছে। কিন্তু অঞ্জলি শুনল না। হাত বাড়িয়ে এসে ডাকলো, দীপা কাছে আয়। একেবারে অন্যরকম গলা। দীপা হতভম্ব হয়ে গেল। কিন্তু তখনই তার নজরে পড়ল অঞ্জলির ওপর। ইতিমধ্যেই হাত থেকে শাখা নোয়া খুলে নিয়ে স্নান করিয়ে দেওয়া হয়েছে তাকে। হঠাৎ যেন শরীরটাকে রক্তশূন্য দেখাচ্ছে। অঞ্জলি এবার কান্না মেশানো গলায় ডাকল, রাগ করিস না মা, কাছে আয়। যেন শেকড়ের শেষ প্রান্তে টান পড়ল। দীপা নিজেকে সামলাতে পারল না। একরকম টলতে টলতে সে অঞ্জলির কাছে পৌঁছে গেল।
তাকে দুহাতে জড়িয়ে ধরে বুকে টেনে নিয়ে অঞ্জলি ডুকরে কেঁদে উঠল। তোকে ও সবচেয়ে বেশি ভালোবাসত রে, তোর জন্যই শুধু দিনরাত চিন্তা করত। তোর অত বড় ক্ষতি হওয়ার পর ভীষণ মুষড়ে পড়েছিল মানুষটা, তোকেও পাগলের মতো ভালোবাসত। দীপা কেঁদে ফেলল। এই সত্যি কথাটা বুকের সমস্ত আড়াল যেন একটানে সরিয়ে ফেলল। কান্না চলল কিছুক্ষণ। অঞ্জলি সে অবস্থায় বলতে লাগলো, আমি পাগল হয়ে গিয়েছি রে, আমার মাথার কোনো ঠিক নেই। তোকে তখন কি বলতে কি বলেছি, মানুষটার প্রাণ ছিল না শুনে গেল তো সব। আমার মাথা ঠিক নেই, চিৎকার করি, কি করে প্রায়শ্চিত্ত করি। দীপা চিৎকার করে উঠল, মা, আমি তোর সঙ্গে সৎমার মতো ব্যবহার করেছি, কি করে করলাম। এই সময় শ্মশান যাত্রীরা ফিরে এলো। বুধুয়াও এলো মিষ্টির হাড়ি নিয়ে। অঞ্জলির ছোট ছেলে ঘরে ঢুকে এই দৃশ্য দেখে দৌড়ে বেরিয়ে গেল। একটু বাদে বড় ছেলে এলো। মা, একটি কিশোরের গলা থেকে যুবকের স্বর বের হলো যেন। অঞ্জলি কেঁপে উঠল, তার কান্না থেমে গেল। দীপাকে জড়িয়ে ধরে সে আবার অমরনাথের উদ্দেশ্যে বিলাপ শুরু করলো। বড় ছেলে যেন হতবাক। দিদি যে আবার মায়ের এত কাছাকাছি পৌঁছে যাবে সে সম্ভবত আশাই করেনি। পুত্রের মৃত্যু শোকে একটা মানুষ যে কতটা পাথর হয়ে যেতে পারে তা মনোরমাকে না দেখলে বোঝা দীপার পক্ষে সম্ভব ছিল না। জলপাইগুড়িতে যে কাপড়ে গিয়েছিলেন সেই কাপড়ে তিনি বসেছিলেন মধ্যরাত পর্যন্ত। সন্ধ্যের মুখে প্রায় জোর করে দীপা তাকে তার ঘরে নিয়ে এসেছিল। বৃদ্ধা বিছানায় শোননি, ঠাকুরের ছবির দিকে পেছনে ফিরে চোখ বন্ধ করে বসেছিলেন তিনি। বারংবার বলা সত্ত্বেও কথার জবাব দেননি। মনোরমা সামান্য সুস্থ আছেন আর তার ঠাকুরের সামনে প্রদীপ জ্বলেনি এমন একটা সন্ধ্যার কথা দীপা কখনো চিন্তাও করতে পারে না, কল্পনাও করতে পারেনি। রক্তমাংসের শরীরটা যেন বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেছিল। আজ রাত্রে এ বাড়িতে রান্না হবার কথাও নয়। দুই ছেলে হবিষ্যি করবে, কিন্তু মেয়েদের জন্য সামান্য খাবার ডাক্তারবাবুর স্ত্রী পাঠিয়ে দিয়েছিলেন। অঞ্জলি সেটা ছুঁয়েও দেখেনি। রাত বাড়লে দীপার হঠাৎ খিদে পেল, অথচ আবহাওয়া এমন যে সেই খাবার খেতে যেতেও খারাপ লাগছিল। অমরনাথকে সে ভালোবাসত। অমরনাথের কাজের প্রতিবাদে সে একসময় জলপাইগুড়ির হোস্টেল ছেড়ে চলে এসেছিল। নগ্ন একটা সত্য বলেছিল বলে অমরনাথ সেদিন অপমানিত বোধ করেছিলেন। কিন্তু এর বাইরে অমরনাথই সম্ভবত পৃথিবীর একমাত্র মানুষ যিনি তাকে বুঝতে পারতেন। সে অমরনাথে চলে যাওয়াটা তার কাছে যেমন কষ্টের, তেমনি এই রাত্রে খিদে বোধটাও সমান সত্যি। বড় বাড়ির দরজা বন্ধ, উঠোনের ওপাশে রান্নাঘরের দরজাও খোলা হয়নি। সে মনোরমার ঘর থেকে বেরিয়ে কলতলার দিকে গেল। টিউবওয়েলের জল চিপে জল বের করে খানিকটা গিলে ফেলতেই শরীর যেন গুলিয়ে উঠল। মাথায় মুখে জল দিয়ে সোজা হয়ে দাঁড়াতেই সে চমকে উঠল। রান্নাঘরের বারান্দায় কেউ একজন বসে আছে। কে? চোর? অনেকগুলো চিন্তা একসঙ্গে পাকিয়ে ওঠা মাত্র সে চিৎকার করে উঠল, কে? হাম, আমি। বুধুয়ার গলা। সহসা যেন নিঃশ্বাস সহজ হলো। ওখানে কি করছিস? ऐसा बैठा है। বুধুয়ার নির্লিপ্ত গলায় জবাব। বাড়ি যাসনি কেন? ऐसा। খেয়েছিস কিছু? নেহি, ভুক নেহি লাগতা। তোর ঘুম পাচ্ছে না? নেহি। দীপা অবাক হয়ে গেল। অমরনাথের সঙ্গে বুধুয়ার সম্পর্ক প্রভু এবং ভৃত্যের। হাটের দিন বাজারে হাতে পেছনে পেছনে ব্যাগ নিয়ে যেত। অমরনাথের বাজার করা নিয়ে সে অঞ্জলির সঙ্গে তর্ক করত, কিন্তু কখনোই অমরনাথের মুখের উপর কথা বলার স্পর্ধা দেখায়নি। এই বাড়ির চাকরি থেকে বঞ্চিত হয়ে নিশ্চয়ই খুব কষ্টে ছিল বেচারা। আজ এই রাত্রে একা রান্নাঘরের বারান্দায় ওইভাবে যে মানুষ বসে থাকে তার মনটাকে এবারের কেউ কখনোই বুঝতেই চায়নি। দীপা বলল, বুধুয়া তুই রান্নাঘরে গিয়ে শুয়ে পড়। বুধুয়া জবাব দিল না, এবং দীপা আবিষ্কার করল তার সমস্তটা খিদেবোধটা এক মুহূর্তে উধাও হয়ে গিয়েছে। পায়ে পায়ে মনোরমার ঘরে ঢুকে সে দরজা দিল। তারপর দুহাতে মনোরমার কাঁধ ধরে ঝাঁকালো। ঠাকুমা, ঠাকুমা, এবার উঠে বসো। মনোরমা চোখ তুলে তাকালেন। তারপর শুকনো গলায় জানতে চাইলেন,
কার সঙ্গে কথা বলছিলি? দীপা বলল, বুধুয়া রান্নাঘরের বারান্দায় বসে আছে। তুমি ওঠো, শুয়ে পড়ো। তুমি না শুলে আমি ঘুমাতে পারবো না। মনোরমা উঠলেন। আমি বাথরুম থেকে আসছি, তুই আমার বিছানা নিচে করে দে। নিচে কেন? ছেলে দুটো আজ নিচে শোবে, আমি খাটে শুতে পারবো না। মনোরমা বাইরে বেরিয়ে গেলেন। আর তার কয়েক সেকেন্ড বাদে হঠাৎ একটা কান্না বাজল উঠোনে। এ নিশ্চয়ই বুধুয়া। দীপা দরজা ফাঁক করে দেখার চেষ্টা করল। মনোরমা দাঁড়িয়ে আছেন উঠোনে, আর তার পায়ের উপর মাথা রেখে বুধুয়া কেঁদে যাচ্ছে। बाबू देवता था। माँ बाबू हमको 300 रुपया दे के बोला, बुधुआ आज से तुम किसी को गोलाम नहीं है, तुम व्यवसा करो, लेकिन हम जिंदगी भर बाबू के गोलाम। অমরনাথের মৃত্যু যেন একটা পরিবারের বিশেষ কারো চলে যাওয়া নয়, চা বাগানের সমস্ত মানুষের আত্মীয় বিয়োগ বলে ক্রমশ মনে হচ্ছিল। দুবেলা মানুষজন আসছেন, ডাক্তারবাবুর পরিবার বিশেষ করে দেখাশোনা করছেন। শ্যামলদা এবং ললিতাদি দুবেলা খবর নিচ্ছেন। অঞ্জলি যত তাড়াতাড়ি ভেঙে পড়েছিল তত তাড়াতাড়ি সামলে উঠেছে। পুজো এসে গেল অমরনাথের শ্রাদ্ধের আগেই। এ বাড়িতে পুজোর আবহাওয়া নেই। এখনও পুজো হচ্ছে বাজারে। চা বাগানের একমাত্র পুজো কালী ঠাকুরের। দুই ভাই থাকা সত্ত্বেও অমরনাথের কাজের ব্যাপারে দীপাকেই সব দায়িত্ব নিতে হচ্ছে। দুজনের সঙ্গে সম্পর্ক একটুও স্বাভাবিক হয়নি তার, কিন্তু সেটা নিয়ে সে মোটেও ভাবছে না। অঞ্জলি তার সঙ্গে ভালো ব্যবহার করছে। এখন ব্যাংক ড্রাফট পোস্ট অফিসে জমা দেওয়া হয়ে গিয়েছে অঞ্জলির নামে। সেইটে পাওয়ায় তার দুশ্চিন্তা সামান্য কমেছে। এসব সত্ত্বেও মনোরমা কিন্তু মোটেও স্বাভাবিক হননি। ঠাকুমাকে বোঝাবার কিছু নেই। যে মানুষ জীবনে অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছে তাকে নতুন করে উপদেশ দিতে যাওয়ার কোনো মানে হয় না। তবুও এক রাত্রে দীপা তাকে বলেছিলেন, কেন তুমি এত চিন্তা করছো ঠাকুমা? আমার উপর তোমার একটুও ভরসা নেই? মনোরমা জবাব দেননি। এখন তিনি একবেলা খাচ্ছেন, প্রায় হবিষান্নই বলা চলে। একা থাকলে উদাস চোখে তাকিয়ে থাকেন। দীপা দ্বিতীয়বার কথাটা তুলতেই মুখ খুলেছিলেন। আমার শৈশব কেটেছিল বাবা মায়ের কাছে, সবার যেমন কাটে। অল্প বয়সে বিয়ে হলো, স্বামীকে পেলাম, তার বাড়িতে গেলাম। বাবা মায়ের হাত থেকে তিনি আমার দায়িত্ব নিলেন। কিন্তু কিছুদিনের মধ্যে নৌকাডুবি হলো। পেটে তোর বাবাকে নিয়ে ফিরে এলাম আবার সেই বাবার কাছে। তারপর ভাই দায়িত্ব নিল, তিনি গেলেন। ছেলে হলো, মানুষ করলাম, উপযুক্ত ছেলে চাকরি পেয়ে নিয়ে এলো কাছে। এবার সে নিল দায়িত্ব। জীবনে এত স্বস্তি কখনো পায়নি। তার সেই ছেলেও চলে গেল। এবার দায়িত্ব নেবে ছেলের বউ, হয়তো নেবে। কিন্তু আমি কে? আমি কি একটা মানুষ? এইভাবে একজনের পর একজনের কাঁধে ভর দিয়ে বেঁচে থাকাকে কি মানুষের জীবন বলে? তোর মাকে কি আমি কখনো চিনতাম? অথচ এখন তার ভরসায় আমাকে জীবন কাটাতে হবে। এই হলো বিধিলিপি। দীপা অবাক হয়ে বৃদ্ধার মুখের দিকে তাকিয়েছিল। আত্মসম্মানবোধ প্রতিটি মানুষের আছে। যারা নিজেকে উন্মোচিত করতে অক্ষম তারা সেটাকে চেপে রাখে, মুখ বুজে শুয়ে যায়। কিন্তু মনের মধ্যে মাঝে মাঝে সে বোধটা নিশ্চয়ই ঠোকর মারে। তারা হয়তো দ্বারকানাথ ঠাকুরের স্ত্রী দিগম্বরী দেবী হতে পারেন না, কিন্তু জ্বালা তো সবার সমান। সে বলেছিল, ঠাকুমা, আমি তো তোমাদের বংশের কেউ নই, তোমাদের রক্ত আমার শরীরে নেই, কিন্তু জ্ঞান হবার পর থেকে আমি তোমার গায়ের গন্ধ নিয়ে প্রতিটি রাত্রি ঘুমিয়েছি। মেয়ে হিসেবে কী করা উচিত তা শিখেছি তোমার কাছে। এখন বলো, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি রক্তের সম্পর্কের চেয়ে কম দামি? মনোরমা দীপার হাত জড়িয়ে ধরলেন। সে স্পর্শে অনেক কথা বলে ফেললেন তিনি। দীপা বলল, তুমি আর কয়েকটা বছর অপেক্ষা করো ঠাকুমা, আমি চাকরি পাওয়া মাত্র তোমাকে আমার কাছে নিয়ে যাব। তুমি আর আমি থাকব। দীপা যাই বলুক, মনোরমার কোনো পরিবর্তন ঘটল না। অঞ্জলি ব্যাপারটাকে যেন লক্ষ্যই করছিল না। এমনকি অমরনাথের কাজের ব্যাপারে সে যখন মনোরমার কাছে এসে জিজ্ঞাসা করেছিল, আপনার যদি কিছু বলার থাকে বলুন, আমি আমাদের সাধ্যমতো সব করার চেষ্টা করছি,
মনোরমা তখন জবাব দিয়েছিলেন, তুমি যা ভালো বোঝো তাই করো। শ্রাদ্ধের কাজে যোগ দেবার জন্য বাবুদের বাড়িতে গিয়ে ছেলেরা বলে এসেছে। বাজার এবং অন্যান্যদের জানানো হয়েছে। দূরের আত্মীয়দের চিঠিতে সংবাদ জানানো কাজও সারা। কলকাতায় সুভাষচন্দ্রকে অঞ্জলি নিজে চিঠি লিখেছে। সুভাষচন্দ্র টেলিগ্রামে দুঃখ প্রকাশ করে জানিয়েছেন যে তার শরীর এত খারাপ, আসা সম্ভব হচ্ছে না। অঞ্জলি শ্রাদ্ধের 2 দিন আগে দীপাকে বলল, তুই অফিসে গিয়ে সাহেবকে নেমন্তন্ন করে আয়। আমি কখনো ওদিকে যাইনি বলে যে কখনো যাবি না এমন তো কথা নেই। কি বলবো? আসতে বলবি। এখন ওই লোকটার উপর সব নির্ভর করছে। তার মানে? বড় হয়েছিস অথচ বাস্তব জ্ঞান হচ্ছে না কেন? তোর বাবার চাকুরি যতদিন ছিল অফিসে না গেলেও এই বাড়িতে থাকার হক ছিল আমাদের। এখন তো যে কোনো মুহূর্তে বলে দিতে পারে বাড়ি ছেড়ে দাও। অবশ্য যতদিন সব প্রাপ্য টাকা হাতে এসে না পৌঁছাচ্ছে ততদিন তাড়াতে পারবে না, কিন্তু দিয়ে দিলেই তো অন্য বাবুকে ঢুকিয়ে দেবে এখানে। যদি পারিস সে ব্যাপারে কথা বলিস একবার। কি কথা বলবো? বড় খোকা পাশ করা পর্যন্ত যদি এখানে থাকা যায়। অঞ্জলি মরিয়া হয়ে বলল। দীপা কিছু বলল না। চা বাগানের ভেতর দিয়ে নুড়ি বেছানো পথ দিয়ে অফিস এবং ফ্যাক্টরির দিকে যাওয়া নিষেধ ছিল ছেলেবেলায়। দীপা সেই ফ্যাক্টরির পথে সামনে আসতেই মালবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আসার কারণ। দীপা উদ্দেশ্যটা জানাতেই নিজে শতপ্রণোদিত হয়ে নিয়ে গেলেন অফিস বাড়িতে। গিয়ে বড়বাবুকে ব্যাপারটা বললেন। বড়বাবু দীপাকে নিয়ে গেলেন বড় সাহেবের ঘরে। পরিচয় করিয়ে দেবার পর বড় সাহেব ওকে বসতে বললেন। দীপা বসল। বড় সাহেব বললেন, এটা খুবই দুঃখের ব্যাপার। মিস্টার মুখার্জি এই চা বাগানের অ্যাসেট ছিলেন। কোম্পানি তার চিকিৎসার জন্য সব রকম সহযোগিতা করেছে, কিন্তু শেষ রক্ষা করা গেল না। ওয়েল, নিশ্চয়ই আমি যাব। কখন যেতে হবে? ভদ্রলোক কথা বলছিলেন যে ইংরেজিতে, তার উচ্চারণ বুঝতে অসুবিধে হচ্ছিল না দীপার। দীপা বলল, 11টা নাগাদ এলে ভালো হয়। ঠিক আছে। তুমি তো কলকাতায় পড়ো, কোন কলেজে? স্কটিশ চার্চ। আচ্ছা, ইন্টারমিডিয়েট পাশ করেছ? আমার 3rd ইয়ার চলছে। গুড, ঠিক আছে, আমি যাব। শ্রাদ্ধের দিন যে ব্যাপারটা ঘটবে তা দীপা আন্দাজ করেনি। একগাদা মানুষের সামনে বড় সাহেব বড়বাবুকে নিয়ে অঞ্জলিকে ডেকে আনলেন। দীপা দাঁড়িয়ে ছিল। বড় সাহেব হিন্দিতে বললেন, আপনার মেয়ের সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে। ও ইংরেজি বলতে পারে, বুঝতে পারে। আমাদের কোম্পানিতে এখনও মেয়েদের ক্লার্ক হিসেবে নেওয়া হয়নি, ইনফ্যাক্ট কেউ অ্যাপ্লাই করেনি। কিন্তু মিস্টার মুখার্জির মেয়ে হিসেবে আমি ওর নাম হেড অফিসে সুপারিশ করব, যাতে ওকে এখানে চাকরি দেওয়া হয়। ওর যা কোয়ালিফিকেশন তাতে কোনো অসুবিধে হবে না। আপনার আপত্তি আছে? অঞ্জলি বিগলিত হলো। আপনার দয়া, ওর চাকরি হলে আমরা বেঁচে যাব। এ বাড়ি ছেড়ে কোথাও যাব না, ভেবে পাচ্ছিলাম না যে যেতে হবে। না, ও চাকরি করলে আপনাদের এখান থেকে কোথাও যেতে হবে না। বড় সাহেব দীপার দিকে তাকিয়ে বললেন, তুমি কালই আমাকে অ্যাপ্লিকেশন করে দিও। দীপা কি বলবে বুঝে উঠছিল না। এই চা বাগানে চাকরি করা মানে সমস্ত জীবন একটা কুয়োর মধ্যে আটকে থাকা। যে স্বপ্ন সে দেখেছে তা থেকে লক্ষ মাইল ছিটকে যাওয়া। একটা ক্যারানের জীবন কি তার কাম্য? কখনোই না। অমরনাথ বলেছেন অনেক উপরে উঠতে হবে, অনেক বড় হতে হবে তাকে। বড় সাহেব জিজ্ঞাসা করলেন, কি ভাবছো তুমি? আমার বাবা চেয়েছিলেন আমি যেন গ্র্যাজুয়েট হই। আচ্ছা, সেটা কিন্তু তুমি এখনই চাকরি করেই হতে পারো। বাবার ইচ্ছেটাই আমার ইচ্ছে। ওয়েল, সেটা তোমার ব্যাপার। কতদিন লাগবে? 2 বছর। আমি জানি না কোম্পানি এতটা দিন তোমাকে ডিস্টার্ব না করে থাকবে কিনা। দেখি কি করতে পারি। তুমিও ভেবে দেখো। সাহেব গম্ভীর হয়ে গিয়েছিলেন। সেই রাত্রে তুমুল হলো। অঞ্জলি যেন পাগল হয়ে গেল। প্রথম দিকে বোঝাতে চেয়েছিল ভালো কথায়, সেই শ্লেষ এলো গলায় শেষে। বিদ্যেধরই হবে, গ্র্যাজুয়েট হয়ে 2টো ডানা নেড়ে ঘুরে বেড়াবে। তখন কেউ দেবে চাকরি? তোমার বাবা এই করেই তোমাদের মানুষ করেনি? আমি কোনো কথা শুনতে চাই না। আমি আগে পড়াশোনা শেষ করব, IAS দেব। তাতে আমার কি হবে? আমি তো তখন পথে বসবো। একটু কৃতজ্ঞতা বোধ নেই তোর। জন্ম দিয়ে মা মরে গেল, বাপ দায়িত্ব নিল না। আমরাই তোকে এত বড় করেছি, আর আমাদের দুর্দিনে তুই পাশে দাঁড়াবি না? দীপা বলল, মা, যে টাকা পোস্ট অফিসে আছে, যা কোম্পানি থেকে পাবে, তাতে তোমরা 3-4 বছর বাড়ি ভাড়া করে ভালোভাবে থাকতে পারবে। ততদিনে আমার চাকরি হয়ে যাবেই। আমাকে এই বদ্ধ জায়গায় সারা জীবন কাটাতে হবে না। তখন তোমরা আমার কাছে থাকতে পারবে।
বাহ, সে সময় যদি তোমার মতিগতি পাল্টে যায়, তাহলে জমানো টাকা শেষ করে কোথায় দাঁড়াবো আমরা? মতিগতিতে এখানে থাকলেও পাল্টাতে পারে। না, এখানে তোমাকে মন্ত্রণা দেবার কেউ নেই, অঞ্জলি বলল। এখানকার সবাই জানবে তুমি বাবার জন্য চাকরি পেয়েছ। দীপা কোনো জবাব দিল না। চা বাগানের এই জীবন অমরনাথের কি পছন্দ ছিল? কোনো উচ্চাসা নেই, শুধু দিনরাত পাপ ক্ষয় করে যাওয়া। অসম্ভব। সে মরে গেলেও এখানে থাকতে পারবে না। তাকে অনেক বড় হতে হবে। এই পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। কিন্তু সে কি অকৃতজ্ঞ হচ্ছে? না, কখনোই নয়। অঞ্জলির ব্যবহার যাই হোক, সে কখনোই কর্তব্য থেকে সরে যাবে না। অঞ্জলি জিজ্ঞাসা করল, চুপ করে কি ভাবছ? বড় সাহেবের কাছে তো আমি সময় চেয়েছি। সময় যদি না দেয়, তখন দেখা যাবে। এটা তো পাশ কাটানো কথা। তোর ব্যাপার কি বলতো? কি ব্যাপার? কলকাতায় কোনো ছেলে কি তোর মাথা ঘুরিয়েছে? কি যা তা বলছো? ঠিকই বলছি। তোর মামা একবার লিখেছিল এমন কথা। সন্দীপা, যে ছেলের সঙ্গে তুমি ঘুরে বেড়াও, সে মজা লোটা ছাড়া আর কিছু করবে না। যদি কুমারী হতে তাহলে হয়তো বিয়ে থা করতো। চারধারে যখন এত কুমারী মেয়ে ফ্যাফে করে ঘুরে বেড়াচ্ছে, তখন সাধনা করে কেউ বিধবাকে বিয়ে করে? ওসব মতলব ছেড়ে দে। তুমি মিছে মিছে ভয় পাচ্ছ মা। আমি আর যাই করি কখনো অকৃতজ্ঞ হব না। এই সরল স্বীকারোক্তিতে আস্থা পেল না অঞ্জলি। সমানে সে আক্রমণ চালিয়ে গেল কদিন ধরে। শেষ পর্যন্ত ঘোষণা করল, ঠিক আছে, যদি 2-2.5 বছর সাহেব অপেক্ষা না করে, যদি শেষ পর্যন্ত আমাদের এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য করে, তাহলে যেন এই জীবনে তোর মুখ আমাকে দেখতে না হয়। আমি লোকের বাড়িতে বাসন মেজে খাবো, তাও ভালো, তবু তোর পয়সায় মুখে ভাত তুলব না। তুমি কি আমাকে এখনই চলে যেতে বলছো? তোকে আমি আর সহ্য করতে পারছি না। বেশ, আমি চলে যাচ্ছি। তাই তো যাবি? নিজের আখের গুছিয়ে চলে যাবি না? আর তখন বড় ছেলে বলল, মা, তুমি কেন এত খোশামত করছো? 2 বছর পরে আমি স্কুল ফাইনাল পাশ করে যাব। তখন সাহেবকে বলবো আমাকে চাকরি দিতে। এই বিতর্কে মনোরমা অংশ নিলেন না। তিনি যেন এসব ব্যাপারের অনেক ঊর্ধ্বে চলে গিয়েছেন। যেদিন দীপা কলকাতায় যাবে তার আগের রাত্রে তিনি বললেন, দীপা, তোর মনে আছে অনেক দিন আগে তেজেনবাবু আমাকে নিয়ে হরিদ্বার যেতে চেয়েছিলেন? তোর বাবা অভিমান করেছিল, আমি যেতে চাইনি। মনে আছে, খুব মজা হয়েছিল, দীপা বলল। এখন মনে হয় তখন গেলে পারতাম। কেন? যদি সেই মানুষটার দেখা পেতাম, তাহলে বলতাম আমার এত বড় সর্বনাশ কেন করলো। কে? যে একটা রাত্রে এসেছিল দায় মেটাতে। ঠাকুমা? হ্যাঁ রে, যে সন্ন্যাসী, সে তো সংসারের কাছে মৃত, আমার কাছেও। আমার বৈধব্য তাই সত্যি, কিন্তু সেই মানুষটা তো বেশ বেঁচে আছে। তুমি তো কখনো সেটা স্বীকার করনি। স্বীকার করলে তোর বাবা খুব কষ্ট পেত। ঠাকুমা, তুমি আমার সঙ্গে হরিদ্বারে যাবে? কেন? ওকে খুঁজতে। হিমালয় তো একটুখানি জায়গা নয়। এত বড় একটা পর্বতে কাউকে খুঁজতে যাওয়া বোকামি। মনোরমা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর দুহাতে দীপাকে জড়িয়ে ধরে পাশ ফিরে বললেন, মা গো, জীবন হিমালয়ের চেয়ে অনেক বড়। সেখান থেকে যেটা খুঁজে নিতে চাইবি, সেটা খুঁজবি আন্তরিকভাবে। কারোর সঙ্গে আপোষ করবি না। আমার বয়সে কিছু খোঁজা যায় না, খুঁজে পাওয়া যায় না, কিন্তু তোর বয়সটা ঠিকঠাক খোঁজার বয়স।